রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ চলার মধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি আরও দীর্ঘ করার প্রস্তুতি চলছে। ইউএস নেভাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট অন্তত 7 মাসের একটি মোতায়েন অভিযানে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড্যারিল কডেল ও নেভির মাস্টার চিফ জন পেরিম্যান জানিয়েছেন, থিওডোর রুজভেল্টের সঙ্গে থাকা যুদ্ধজাহাজ এবং ক্যারিয়ার এয়ার উইং 11 মধ্যপ্রাচ্যে দায়িত্ব নেবে। তারা জাপান ভিত্তিক ইউএসএস জর্জ ওয়াশিংটনকে প্রতিস্থাপন করবে। জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন 5ম নৌবহরের এলাকায় পৌঁছেছে। এদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের এক নাবিক জাহাজ থেকে লাফ দেওয়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন। তার স্ত্রী ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা বলে বর্ণনা করলেও মার্কিন নৌবাহিনীর নথিতে ওই নাবিকের বিরুদ্ধে দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগ এবং অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার অভিযোগ আনা হয়েছে। শাস্তি হিসেবে তার বেতনের অর্ধেক পর্যন্ত কেটে নেওয়া হতে পারে। নাবিকটির স্ত্রী এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, মানসিক সহায়তা প্রয়োজন এমন ব্যক্তির বিরুদ্ধে ধরনের ব্যবস্থা অমানবিক। তবে নৌবাহিনী জানিয়েছে, প্রত্যেক নাবিকের কল্যাণ তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং শক্তির পরিচয়। ইরান যুদ্ধের কারণে লিঙ্কনের মোতায়েন একাধিকবার বাড়ানো হয়েছিল। দীর্ঘ সময় সমুদ্রে থাকার ফলে নাবিকদের উপর বাড়তে থাকা চাপ ও জাহাজের অবনতিশীল পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা তৈরি হয়েছে। কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর এ বিষয়ে শুনানিরও দাবি জানিয়েছেন। এমন পরিস্থিতিতে থিওডোর রুজভেল্টের 7 মাসের বেশি সময়ের নতুন মোতায়েন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা আনরুয়া ইসরায়েলি চাপ ও বিভিন্ন স্থাপনা দখলের পরও তাদের কার্যক্রম বন্ধ করবে না বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান ক্রিশ্চিয়ান সান্ডার্স। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আনরুয়া কোথাও চলে যাচ্ছে না এবং জাতিসংঘের সাধারণ পরিষদ অন্য সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সংস্থাটি তার দায়িত্ব পালন করে যাবে। সম্প্রতি ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমের কাছে আনরুয়ার কালান্দিয়া প্রশিক্ষণ কেন্দ্র দখল করে। ইসরায়েলের দাবি, ওই সম্পত্তি ইহুদি ন্যাশনাল ফান্ডের মালিকানাধীন এবং পরিকল্পিত একটি কমপ্লেক্সের জন্য জেরুজালেম পৌরসভাকে বরাদ্দ করা হয়েছে। 2024 সালের অক্টোবরে পাশ হওয়া আইনের আওতায় আনরুয়া এর কার্যক্রম সীমিত করার বিষয়টিও সামনে আনে ইসরায়েল। তবে এসব দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে আনরুয়া। সংস্থাটির ভাষ্য, কালান্দিয়া প্রশিক্ষণ কেন্দ্র একটি জাতিসংঘের স্থাপনা এবং আন্তর্জাতিক আইনের অধীনে এটি সুরক্ষিত। ক্রিশ্চিয়ান সান্ডার্স বলেন, আনরুয়া একটি মানবিক ও উন্নয়ন সংস্থা যার দায়িত্ব জাতিসংঘের সাধারণ পরিষদ নির্ধারণ করেছে। ফিলিস্তিন জনগণকে প্রয়োজনীয় সেবা দেয়া অব্যাহত থাকবে যতক্ষণ না সাধারণ পরিষদ ভিন্ন সিদ্ধান্ত নেয় অথবা ফিলিস্তিন সংকটের একটি টেকসই সমাধান হয়। তিনি জানান, কর্মী ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটি নিরাপত্তা মূল্যায়ন, প্রশিক্ষণ এবং ঝুঁকি কমানোর বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইসরায়েলি বাহিনীর শক্তি প্রয়োগের সমালোচনা করে সান্ডার্স বলেন, এ ধরনের পদক্ষেপ সমস্যার সমাধান নয়, বরং ইসরায়েলি ও ফিলিস্তিনি পক্ষের সরাসরি সংলাপের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের সমাধান করা জরুরি। তিনি স্পষ্ট করে বলেন, আমরা কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করছি না, ফলে ইসরায়েলি চাপের মধ্যেও ফিলিস্তিনিদের জন্য আনরুয়া এর মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অবস্থানই বহাল থাকছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রেমিনিয়া কাতারের কাছে নিখোঁজ 3 ইরানি পাইলটের ভাগ্য সম্পর্কে স্পষ্ট ও নথিভুক্ত তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, রমজান যুদ্ধের সময় কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে অভিযান চালানোর পর ইরানি বিমান বাহিনীর 2টি সুখোই যুদ্ধবিমান ভূপাতিত হয়। আক্রেমিনিয়ার দাবি অনুযায়ী 12 মার্চ ইরানের 2টি সুখোই যুদ্ধবিমান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটির বিরুদ্ধে সাহসী অভিযান পরিচালনা করে। লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর দেশে ফেরার পথে শত্রুপক্ষের আকাশ টহল বিমানের হামলায় 2টি যুদ্ধবিমানই ভূপাতিত হয়। প্রতিটি বিমানে 2 জন করে পাইলট ছিলেন। পরে অনুসন্ধান ও যোগাযোগের মাধ্যমে একজন পাইলটের মরদেহ ইরানের কাছে হস্তান্তর করা হয়। তিনি ছিলেন মেজর শহীদ মাজিদ কাজেমি। তার মরদেহ সিরাজে দাফন করা হয়েছে। তবে বাকি 3 পাইলটের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি বলে জানান আক্রেমিনিয়া। তিনি বলেন, নিখোঁজ পাইলটদের বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রেসিডেন্টের কার্যালয়, সেনা সদর দপ্তর এবং কাতারের সেনাবাহিনী ও সরকারের সঙ্গে
সরাসরি যোগাযোগ করা হয়েছে, কিন্তু কাতার এখন পর্যন্ত জানিয়েছে পাইলটদের ভাগ্য সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, কাতার যদি সত্যি বিষয়টি সম্পর্কে কিছু না জেনে থাকে তাহলে তাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং নিখোঁজ পাইলটদের সন্ধানে প্রচেষ্টা বাড়াতে হবে। তিনি দোহাকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে একটি স্পষ্ট, নথিভুক্ত ও গ্রহণযোগ্য প্রতিবেদন দেওয়ার আহ্বান জানান। ইরানের সেনাবাহিনী বলছে, ওই 3 পাইলটের প্রকৃত ভাগ্য জানতে পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিষ্কার তথ্য পৌঁছানো জরুরি। ইরানের পরমাণু শিল্প বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর সমপর্যায়ে পৌঁছে গেছে বলে দাবি করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক সামরিক হামলার চাপের মধ্যেও ইরানের পারমাণবিক খাত এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার এক বক্তব্যে ইসলামী বলেন, বর্তমানে ইরানের পরমাণু শিল্প বিশ্বের এই খাতের নেতৃস্থানীয় দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে এবং সমান তালে এগিয়ে চলছে। তার দাবি, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও বিভিন্ন বাধা সত্ত্বেও নিজস্ব প্রযুক্তি, গবেষণা এবং জ্ঞানভিত্তিক সক্ষমতার উপর নির্ভর করে ইরান পারমাণবিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ইরানি পরমাণু প্রধান আরও বলেন, ইরানের শত্রুরা দেশটির পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ নয় বলে প্রচার করছে, তবে বাস্তবে তাদের মূল লক্ষ্য হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি থামিয়ে দেয়া। তার মতে, শত্রুদের কর্মকাণ্ডেই সেই উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়। তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, কৃষি ও বৈজ্ঞানিক গবেষণা সহ বেসরকারি প্রয়োজনে পরিচালিত হচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অন্যতম উদ্দেশ্য ছিল তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। তবে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে আগে বলা হয়েছিল, ইরান পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা করছেন না। তবে যুদ্ধ ও সামরিক হামলার পর পরিস্থিতি বদলে যেতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। দীর্ঘদিনের সংঘাত ও নিরাপত্তা সংকট ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চিন্তাকে আরও জোরালো করতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা ও ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখেও ইরানকে প্রতিরোধের নীতি থেকে সরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরান চীন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাজিদ রেজা হারিরি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানকে ছাড় দিতে বাধ্য করার চেষ্টা করলেও ইরানের জনগণকে আতঙ্কিত না হয়ে দৃঢ় থাকতে হবে। হারিরি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের সর্বশেষ দফার নিষেধাজ্ঞা ইরানকে দুর্ভিক্ষ ও চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারবে না। তবে তিনি স্বীকার করেন, নিষেধাজ্ঞার পাশাপাশি অর্থনৈতিক অবরোধ সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে। তার ভাষায়, জনগণের জীবিকা অবশ্যই কঠিন চাপের মুখে পড়েছে। শুধু নিষেধাজ্ঞা নয়, অবরোধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তবে এর অর্থ এই নয় যে দেশটি অনিবার্যভাবে দুর্ভিক্ষ বা চরম দুর্দশার মধ্যে পড়বে। হারিরি আরও বলেন, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু মূল্য দিতে হয়। সামরিক যুদ্ধের সময় ইরান যেমন ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রেও তেমন চাপ আসতে পারে, কিন্তু এসব চাপের কারণে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া উচিত নয়। ইরান চীন বাণিজ্যিক সম্পর্কের সঙ্গে সরাসরি যুক্ত একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে হারিরির বক্তব্য থেকে বোঝা যায়, তেহরান অর্থনৈতিক চাপকে দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশলের অংশ হিসেবেই দেখছে। একই সঙ্গে তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, নিষেধাজ্ঞার প্রভাব যে ইরানের অর্থনীতি ও জনগণের উপর পড়ছে, সেটিও দেশটির নীতি নির্ধারক মহল স্বীকার করছে। হারিরির আহ্বান মূলত অর্থনৈতিক চাপের মধ্যেও ইরানের জনগণকে স্থির থাকার বার্তা। তার মতে, প্রতিরোধের পথ কঠিন হলেও জাতীয় স্বার্থ রক্ষায় এই মূল্য মেনে নিয়েই সামনে এগোতে হবে। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি পুনর্বিন্যাসের আলোচনা নতুন করে সামনে এসেছে। ওয়াশিংটন পোস্ট, স্কাই নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর মধ্যপ্রাচ্যে সেনা পুনর্বিন্যাস, সামরিক উপস্থিতি কমানো এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো পুনর্নির্মাণ না করার বিষয়টি পর্যালোচনা করছে। এর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ইরানের কাছাকাছি বড় স্থায়ী ঘাঁটি রাখার কৌশলের ঝুঁকি। পেন্টাগনের হিসেব অনুযায়ী আগামী মাসের শেষ নাগাদ ইরান যুদ্ধের ব্যয় $37 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ঘাঁটি পুনর্নির্মাণের খরচ অন্তর্ভুক্ত নয়। ফলে যুদ্ধের ফলাফল এখনও পুরোপুরি নির্ধারিত না হলেও এই বিপুল ব্যয় ওয়াশিংটনের জন্য একটি মৌলিক প্রশ্ন সামনে এনেছে।
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর বর্তমান পরিকল্পনা কি ইরান যুদ্ধের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নাকি দীর্ঘদিনের একটি কৌশলের পরবর্তী ধাপ? বারাক ওবামার সময় থেকেই এর ভিত্তি তৈরি হয়। ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধের পর যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সম্পৃক্ততা কমিয়ে স্থানীয় মিত্রদের নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেয়। ইরাক থেকে সেনা প্রত্যাহার, উপসাগরীয় দেশ মিশর ও জর্ডানের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা এবং ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখা ছিল এই কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে ইরানকে আঞ্চলিক হুমকি হিসেবে বিবেচনা করলেও কূটনৈতিকভাবে তার সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা চলছে। ওবামার দ্বিতীয় মেয়াদে আরও স্পষ্ট হয় যুক্তরাষ্ট্র এমন অংশীদার চায় যারা নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে সক্ষম হবে, অর্থাৎ ওয়াশিংটনের সামরিক শক্তির উপর এককভাবে নির্ভর না করে আঞ্চলিক মিত্রদের সামরিক সক্ষমতা, গোয়েন্দা সহযোগিতা ও প্রতিরক্ষা অবকাঠামো শক্তিশালী করাই হবে দীর্ঘমেয়াদী সমাধান। ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনও একই ধারণাকে এগিয়ে নেয়। প্রয়োজনীয় মাত্রায় মার্কিন সামরিক উপস্থিতি বজায় রেখে মিত্রদের সক্ষমতা বাড়ানো এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। ইসরায়েলকে ইউরোপীয় কমান্ড থেকে সেন্টকমের অধীনে আনা এবং আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েল ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা এ অঞ্চলের একীকরণ কৌশলের গুরুত্বপূর্ণ উদাহরণ। জো বাইডেন প্রশাসনও এই ধারার বাইরে যায়নি, বরং আরও সমন্বিত মধ্যপ্রাচ্য এবং স্থানীয় মিত্রদের সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেয়া হয়। সেন্টকমের নথি অনুযায়ী 2023 সালে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর আকার 2008 সালের তুলনায় 85% এবং 2022 সালের তুলনায় 15% কমে গিয়েছিল। অর্থাৎ বর্তমানে সম্ভাব্য প্রত্যাহার কোনো আকস্মিক ধারণা নয়, বরং এটি দীর্ঘমেয়াদী পরিবর্তনের ধারাবাহিকতা। অর্থাৎ ইরান যুদ্ধ এই কৌশলের দুর্বলতাও প্রকাশ করেছে। 2019 সালের সৌদি আরবের আবকাইক ও খুরাইস তেল স্থাপনায় হামলার পরও ওয়াশিংটন স্পষ্ট করে দিয়েছিল যে সৌদি আরবকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কোনো বাধ্যতামূলক প্রতিরক্ষা প্রতিশ্রুতি নেই। একইভাবে উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর জন্য ওয়াশিংটনকে সতর্ক করলেও শেষ পর্যন্ত তাদের উদ্বেগ উপেক্ষিত হয়েছে। অন্যদিকে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক ঘাঁটি মিত্রদের সামরিক অবকাঠামো এবং সেন্টকমের সহযোগিতা নেটওয়ার্ক ব্যবহার করেছে। 2022 সাল থেকেই ইসরায়েল ও আরব দেশগুলোর রাডার, ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থা ও ইন্টারসেপ্টরকে একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত করার উদ্যোগ চলছিল। ইরান যুদ্ধ সেই ব্যবস্থার বাস্তব প্রয়োগ ঘটিয়েছে। এখানেই উপসাগরীয় দেশগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা তৈরি হয়েছে। মার্কিন নিরাপত্তা ছাতা সবসময় তাদের সরাসরি প্রতিরক্ষার নিশ্চয়তা দেয় না, বরং এটি অনেকাংশে ওয়াশিংটনের নিজস্ব কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের একটি কাঠামো। ফলে সৌদি আরব সহ আঞ্চলিক দেশগুলো এখন বিকল্প কূটনৈতিক ও সামরিক অংশীদারিত্বের দিকে আরও বেশি নজর দিচ্ছে। চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানো এবং মক্কা চুক্তির মতো নতুন আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগ এই পরিবর্তনেরই ইঙ্গিত। তাই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বর্তমান আলোচনা শুধু যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসেব নয়, এটি ওবামা থেকে ট্রাম্প ও বাইডেন হয়ে বর্তমান প্রশাসন চলে আসা একটি দীর্ঘমেয়াদী কৌশলের পরিণত ধাপও হতে পারে। বড় স্থায়ী ঘাঁটির পরিবর্তে স্থানীয় মিত্র, সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সামরিক হস্তক্ষেপ ভবিষ্যতের মার্কিন কৌশল সম্ভবত এই মডেলেই এগিয়ে যাবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়, ওয়াশিংটন কি সত্যি মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে চাইছে, নাকি প্রত্যাহারের হুমকি দিয়ে মিত্রদের কাছ থেকে আরও বেশি অর্থ, সামরিক সহযোগিতা ও রাজনৈতিক ছাড় আদায় করতে চাইছে? ইউরোপের মিত্রদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অতীতে যেমন চাপ প্রয়োগ করেছে, মধ্যপ্রাচ্যেও তেমন কৌশল নেওয়া হতে পারে। আর ইরান যুদ্ধের পর এই প্রশ্নই এখন উপসাগরীয় মিত্রদের সামনে সবচেয়ে বড় কৌশলগত অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক সম্ভাবনা ঘিরে আলোচনা শুরু হয়েছে। ইরানের এক সংসদীয় কর্মকর্তা সম্প্রতি লেবাননের একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, তেহরানকে মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সৌদি আরব, তুরস্ক বা পাকিস্তান কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছে যা খবরটিকে পুরোপুরি স্বীকারও করছে না, আবার নাকচও করছে না। এর মধ্যে সোমবার 24 আগস্ট ইরানের উচ্চ পর্যায়ের আলোচনায় যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম বনির। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা হবে আলোচনার মূল বিষয়।
তবে দুটি ঘটনাকে এক করে দেখা ঠিক হবে না। আসিফ মনির তেহরানে গেছেন ইরানকে মক্কা চুক্তির আমন্ত্রণ পৌঁছে দিতে, এমন কোনো নিশ্চিত তথ্য নেই। বরং যুক্তরাষ্ট্র ইরান স্থবির আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা এবং আঞ্চলিক নিরাপত্তা, এই দুই বিষয়ই সফরের প্রধান প্রেক্ষাপট। তবুও একই সময়ে দুই ঘটনার সামনে আসা অনেক গুরুত্বপূর্ণ, কারণ চলমান সংকটের মধ্যেও ইরান ও পাকিস্তানের মধ্যে যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে। 7ই আগস্ট সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে কোনো নির্দিষ্ট শত্রুর নাম উল্লেখ করা হয়নি এবং প্রতিষ্ঠাতা দেশগুলো জানিয়েছে ভবিষ্যতে অন্য দেশও এতে যোগ দিতে পারে। মিশরকে সম্ভাব্য সদস্য হিসেবে আলোচনায় আনা হয়েছে। 20 আগস্ট ইসলামাবাদ সফরে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছিলেন দামেস্ক চুক্তিতে যোগ দেয়া বা এর সঙ্গে সহযোগিতার বিষয়টি বিবেচনা করছে। এখানেই আসিফ মনিরের সফরের বিশেষ গুরুত্ব পায়, কারণ 12 আগস্ট পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি তেহরানে গিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে মক্কা চুক্তির বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেছিলেন। তিনি আসিফ মনির ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বার্তাও বহন করেছিলেন। মক্কা চুক্তির ভবিষ্যৎ সম্প্রসারণের সবচেয়ে বড় প্রশ্ন অবশ্যই ফিলিস্তিন। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তুরস্ক দীর্ঘদিন ধরেই মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর নিরাপত্তা সহযোগিতার পক্ষে কথা বলে আসছে। মক্কাকে চুক্তি স্বাক্ষরকে স্থান হিসেবে বেছে নেওয়া এবং 3 নেতার একসঙ্গে নামাজের ছবিও এই উদ্যোগকে শুধু সামরিক নয়, একটি বৃহত্তর রাজনৈতিক ও নৈতিক বার্তা হিসেবে তুলে ধরেছে। যদি ভবিষ্যতে ইরান এই কাঠামোয় যুক্ত হয়, তাহলে এটি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সমন্বিত চাপ তৈরির সক্ষমতা বাড়াতে পারে। তবে এটিকে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জোট হিসেবে দেখাও এখন অতিরঞ্জিত হবে। আরও একটি বড় সম্ভাবনা হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মধ্য এশিয়া, আজারবাইজান, আলজেরিয়া, মরক্কো কিংবা নাইজেরিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যদি কোনোভাবে এই কাঠামোর সঙ্গে যুক্ত হয়, তখন এটি শুধু উপসাগরীয় নিরাপত্তা জোট থাকবে না, বরং মুসলিম বিশ্বের বিস্তৃত নিরাপত্তা কাঠামোয় পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি করবে। এর শক্তি হবে বিশাল। ইন্দোনেশিয়ার বিপুল জনসংখ্যা, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, তুরস্কের প্রতিরক্ষা শিল্প এবং হরমুজ, বাব আল মান্দাব ও মালাক্কা প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের সঙ্গে যুক্ত ভূগোল। তবে এখানেই বড় সীমাবদ্ধতাও রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রধান নিরাপত্তা উদ্বেগ দক্ষিণ চীন সাগর ও চীন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতা। মধ্য এশিয়ার দেশগুলো রাশিয়া ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলছে। তাই গাজা বা উপসাগরীয় সংঘাতকে কেন্দ্র করে তারা পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতিতে কতটা আগ্রহী হবে তা অনিশ্চিত। ভারতের জন্য এমন সম্প্রসারণ নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। নয়াদিল্লির সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গেও তার কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। ফলে একটি বিস্তৃত ফিলিস্তিন কেন্দ্রিক মুসলিম নিরাপত্তা কাঠামো শক্তিশালী হলে ভারতকে একই সময় একাধিক কূটনৈতিক ভারসাম্য সামলাতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মনির তেহরান বৈঠক বড় কোনো ঘোষণা দেয় কিনা সেটি একমাত্র প্রশ্ন নয়, বরং এই সফর দেখাবে ইরান ও পাকিস্তানের মধ্যে যে যোগাযোগের চ্যানেল এখনও কার্যকর, সেটি কি ভবিষ্যতে মক্কা চুক্তি, ফিলিস্তিন প্রশ্ন এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বৃহত্তর ইস্যু একসঙ্গে সামলাতে পারবে। মক্কা চুক্তি এখন বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে এমন দাবি করা অতিরঞ্জিত। কিন্তু এর ইরান কেন্দ্রিক সম্প্রসারণ বাস্তব হলে এটি ওয়াশিংটনের অনুমোদনের উপর নির্ভর না করে উপসাগরের নিরাপত্তা নিয়ে নতুন এক আঞ্চলিক কাঠামোর সূচনা করতে পারে। আর সেই সম্ভাবনায় মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ রাজধানী সহ ভারতকেও নতুন করে হিসাব কষতে বাধ্য করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে শেখ হাসিনাকে ঘিরে। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর নিয়ে দুই দেশ নীরবে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু 5 আগস্ট নয়াদিল্লির মাটিতে ভিডিও বার্তার মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য সেই প্রক্রিয়ায় নতুন জটিলতা তৈরি করে। 2024 সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড হয়েছে। তবে তিনি বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। এর মধ্যেই নয়াদিল্লি থেকে তার রাজনৈতিক বক্তব্য প্রচারিত হওয়ায় ঢাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বাংলাদেশ জানায় ভারতের মাটি ব্যবহার করে এমন রাজনৈতিক কর্মকাণ্ড চালানো গ্রহণযোগ্য নয় যা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে প্রভাবিত বা অস্থিতিশীল করতে পারে। এরপর তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ প্রয়োজন বলে জানায় ঢাকা। একই সঙ্গে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের কাছে আবারও পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। তবে ভারত জানিয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ এখনও দেশটির প্রচলিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় পর্যালোচনাধীন। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ভারত অচলাবস্থার মূল কারণ হয়তো শেখ হাসিনার প্রত্যর্পণ নয়, বরং ভারতে অবস্থান করে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ। বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের মতে প্রত্যর্পণ এবং হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডকে আলাদা বিষয় হিসেবে দেখা দরকার। প্রত্যর্পণ একটি দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়া, কিন্তু ভারতে থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়া বন্ধ করা তুলনামূলকভাবে দ্রুত সমাধানযোগ্য বিষয়। ঢাকার মূল উদ্বেগ এখানেই। বাংলাদেশ মনে করছে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যদি রাজনৈতিক বক্তব্য দেন তাহলে তা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা তৈরি করতে পারে। ফলে নয়াদিল্লি যদি প্রকাশ্য বা গোপনে এমন নিশ্চয়তা দেয় যে হাসিনা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে সক্রিয় রাজনৈতিক প্রচারণা চালাতে পারবেন না, তাহলে বর্তমান অচলাবস্থা কাটানোর পথ তৈরি হতে পারে। এই উদ্বেগ অবশ্য নতুন নয়। 2025 সালের এপ্রিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সময় তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ভারতকে অনুরোধ করেছিলেন যেন শেখ হাসিনা ভারত থেকে উস্কানিমূলক বক্তব্য দিতে না পারেন। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি ভারতের জন্য অনেক বেশি জটিল। বাংলাদেশ 2024 সালের 23 ডিসেম্বর 2013 সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত চায়। 2025 সালের নভেম্বরে বাংলাদেশে তার মৃত্যুদণ্ডের পরও সেই অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রত্যর্পণের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, এ ধরনের বিষয়ে চুক্তির বিধান এবং ভারতের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তিতে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগও রয়েছে। ফলে রাজনৈতিক সিদ্ধান্ত নিলেই রাতারাতি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেয়া সম্ভব নয়। ভারতের অভ্যন্তরীণ আইন, আদালত এবং প্রত্যর্পণ চুক্তির বিধান সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ। তবে কিছু বিশ্লেষক মনে করেন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অবস্থানের পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাবও রয়েছে। পর্যবেক্ষক ডেভিড বার্গম্যানের মতে বাংলাদেশ হয়তো জানে যে ভারত সহজে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না, তারপরও জনগণের কাছে নিজের অবস্থান স্পষ্ট করতে সরকার প্রত্যর্পণের দাবি জোরালো করছে। অন্যদিকে হাসিনা বাংলাদেশে ফিরে এলে সরকারের জন্য নতুন সমস্যাও তৈরি হতে পারে। তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে কারাগারে রাখা, বিচার ও সম্ভাব্য মৃত্যুদণ্ড কার্যকর প্রতিটি পদক্ষেপে আন্তর্জাতিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হতে পারে। ঢাকার জন্য হাসিনাকে ফেরত চাওয়া যেমন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনি তার প্রত্যাবর্তনও নতুন জটিলতার জন্ম দিতে পারে। বাংলাদেশ ভারত সম্পর্ক অবশ্য শুধু শেখ হাসিনাকে কেন্দ্র করে নয়, দুই দেশের মধ্যে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, যোগাযোগ, জ্বালানি, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগের মতো বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান মনে করেন, ঢাকার বর্তমান অবস্থানকে সরাসরি ভারত বিরোধী হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশ ভারতের সঙ্গে বাণিজ্য, নিরাপত্তা ও যোগাযোগের সম্পর্ক বজায় রাখতে চায়। তবে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের বাস্তবতা বদলে গেছে। এই বিষয়টি ভারতকে আরো স্পষ্টভাবে স্বীকার করতে হবে। অন্যদিকে ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ, চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ালেও ভারতের গুরুত্ব কমবে না, কারণ ভৌগোলিক বাস্তবতা দুই দেশকে দীর্ঘমেয়াদে পরস্পরের উপর নির্ভরশীল করে রেখেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা, যোগাযোগ ও আঞ্চলিক কৌশলের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগও অপরিহার্য। তাই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হতে পারে একটি পারস্পরিক সমঝোতা। ভারত যদি নিশ্চয়তা দেয় যে শেখ হাসিনা তার ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হস্তক্ষেপ করতে পারবেন না, তাহলে ঢাকার জন্য তারেক রহমানের ভারত সফরের পথ অনেকটাই সহজ হতে পারে।
অন্যদিকে বাংলাদেশও চাইতে পারে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আইনি প্রক্রিয়াকে আলাদা পথে এগিয়ে নিতে। অর্থাৎ একদিকে প্রত্যর্পণ নিয়ে দিল্লির আইনি পর্যালোচনা চলবে, অন্যদিকে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াও এগোবে। কারণ দুই দেশের কেউই দীর্ঘমেয়াদে সম্পর্কের ছেদ চায় না। ভারত বলছে তারেক রহমানের জন্য আমন্ত্রণ বহাল রয়েছে এবং তারা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। শেষ পর্যন্ত সমাধানের প্রশ্নটি দাঁড়াচ্ছে দুই সরকার কে কতটা রাজনৈতিক ছাড় দিতে প্রস্তুত। হাসিনাকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলেও ভূগোল, অর্থনীতি ও নিরাপত্তা বাস্তবতা বাংলাদেশ ও ভারতকে পরস্পরের সঙ্গে কাজ করতেই বাধ্য করবে। তাই অচলাবস্থা ভাঙার সবচেয়ে কার্যকর পথ হতে পারে হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ভারতের স্পষ্ট নিশ্চয়তা, প্রত্যর্পণ ইস্যুকে আইনি প্রক্রিয়ায় রাখা এবং একই সঙ্গে তারেক রহমানের উচ্চ পর্যায়ের ভারত সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের নতুন সূচনা হিসেবে ব্যবহার করা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।